রূপসা নদীর তীরে বনগ্রাম নামের সুন্দর একটি গ্রাম ছিল। কিন্তু হঠাৎই সেই গ্রামে একটা পরীকন্যার আবির্ভাব ঘটে। তবে সেই গ্রামটা কোনো মানুষের ছিল না, সেই গ্রামে ছিল অনেক পশু পাখির বসবাস। আরে আরে বাহ, এই গ্রামটা তো দেখছি ভারী সুন্দর। এত সুন্দর গ্রাম তো এর আগে কখনোই আমার চোখে পড়েনি। গ্রামটা আমি খুব ভালো করে ঘুরে দেখি তো। এরপর পরীকন্যা সেই গ্রামটি ঘুরে ঘুরে দেখতে লাগে। গ্রামটি পরীকন্যার খুব ভালো লাগলেও সেই গ্রামের পশু পাখিদের পরীকন্যার মোটেও ভালো লাগে না। উফ বাবা, কি বিচ্ছিরি দেখতে! এই গ্রামের পশু পাখিগুলো এত বিচ্ছিরি কেন? অথচ আমাদের পরিরাজ্যের পরীরা কত সুন্দর! ছি, এইসব মানুষদের দেখলে আমার কেমন যেন একটা ঘৃণা হচ্ছে। উফ বাবা! এসব কথা বলে পরীকন্যা যখন পুরো গ্রামে ঘুরছিল, ঠিক তখনই একটি বাঘের ছানা এবং একটি হরিণের ছানা সেখানে চলে আসে। দেখ মিতা, দেখ, এই মেয়েটা কত সুন্দর। আর এই মেয়েটার পিঠে কত সুন্দর সুন্দর দুটো ডানা। দেখেছিস তো? দেখ দেখ, ভারী মিষ্টি লাগছে, তাই না রে বল? হ্যাঁ রে বিলি, তুই একদম ঠিক কথা বলেছিস। মেয়েটি দেখতে কিন্তু ভারী সুন্দর, আর ওর ডানাগুলো দেখতে আরো সুন্দর। হ্যাঁ রে, এমন সুন্দর মেয়ে তো আমি এর আগে কোথাও দেখিনি, আর কখনোই দেখিনি। হ্যাঁ গো মেয়ে, তোমার নাম কি গো? আর তোমার বাড়ি কোথায়? এই কুৎসিত মেয়েরা, তোরা আমার সামনে থেকে দূরে যা, দূরে যা বলছি। আমাকে দেখে কি তোরা চিনতে পারছিস না নাকি বলতো? আমি হলাম পরীকন্যা, বুঝতে পেরেছিস তোরা? এবার সরে যা তো আমার সামনে থেকে, সরে যা। ও মা, তুমি সত্যি কথা বলছো? তুমি কিনা পরীকন্যা? এই এই, কে কোথায় আছো? এখানে এসো এসো, দেখে যাও, দেখে যাও, আমাদের গ্রামে পরীকন্যা এসেছে, এই দেখো। এই শয়তান মেয়ে, চুপ কর, চুপ কর, থাম বলছি, থাম। একদম বেশি চিৎকার চেঁচামেচি করবি না, বুঝতে পেরেছিস তুই? নইলে আবার এই গেও ভূতগুলো এসে আমাকে আবার ঘিরে ধরবে। বাবারি বাবা, কি কুৎসিত দেখতে! এসব কথা বলে পরীকন্যা সেখান থেকে চলে যায় আর গ্রাম ঘুরে ঘুরে দেখতে থাকে। ততক্ষণে বিকেল হয়ে যায় আর পরীকন্যাও পরিরাজ্যে ফিরে যায়। সেখানে গিয়ে পরীকন্যা দেখে তার মা তার জন্য অপেক্ষা করছিল। এদিকে তার মা তো ভীষণ রেগে আছে, আর পরীকন্যাকে দেখে তো আরো চটে গেছে। কি ব্যাপারটা কি পরীকন্যা, তুমি সারাদিন কোথায় ছিলে? আর তুমি কিন্তু দিন দিন ভীষণ অবাধ্য হয়ে যাচ্ছ, বুঝতে পেরেছো? তুমি তো দেখছি আমার কোনো কথাই শোনো না আজকাল। নিজের যখন যেটা ইচ্ছে সেটাই করো, এমনকি আমাকে না বলেও যখন তখন এখান থেকে বের হয়ে যাচ্ছ। তুমি যে এভাবে বাইরে ঘোরাফেরা করছো, এসব কিন্তু আমার মোটেও পছন্দ না। উফ মা, প্রাসাদে আসতে না আসতে তুমি কি না আবারও শুরু করলে বলো তো? তাছাড়া মা, আমি তো এখন বড় হয়েছি বলো, আমি তো আমার মতো করেই চলাফেরা করব, তাই না? সব সময় তোমাকে বলে আমায় কেন চলাফেরা করতে হবে বলো তো? তুমি রানীপুরি বলে কি সবার মাথা কিনে নিয়েছো নাকি? একটা কথা তুমি খুব ভালো করে শুনে নাও মা, তুমি রানীপুরি হলে আমি কিন্তু পরীকন্যা, সেটা তুমি ভুলে যেও না। পরীকন্যা, এসব কি ধরনের বেয়াদবি? আর তুমি তোমার মায়ের সঙ্গে কিভাবে কথা বলছো? নেহাত তোমার বয়স অনেক কম, আর তুমিও এখন অনেক ছোট। তা না হলে তো আমি তোমাকে এক্ষুনি কারাগারে বন্দি করে রাখতাম। তবে তুমিও একটা কথা কান খুলে শুনে রাখো, তুমি নিজেকে একদম বদলে ফেলো। তুমি রানী পরীকে অনুসরণ করো, আমার মতো দায়িত্ব পালন করো। এসব কেন করছো না তুমি? তোমাকে যেসব দায়িত্ব কর্তব্য সম্পর্কে সবটা জানতে হবে নাকি? আমার পরে তো তুমি হবে এই পরিরাজ্যের রানী পরী, তাহলে তোমাকে কি সবটা শিখতে হবে না? আর তুমি যদি এইভাবে উচ্ছৃঙ্খল হয়ে চলাফেরা করো, তবে তুমি পরিরাজ্যের দায়িত্ব কর্তব্য সঠিকভাবে কি করে পালন করবে? উফ মা, আমি তো এখনো অনেক ছোট, আমার তো এখন হেসে খেলে বেড়ানোর কথা, তাই না? এখনই তুমি আমাকে এসব দায়িত্বের কথা বলো না তো। সময় হলে আমি তোমার সব কথা শুনে চলবো, বুঝতে পেরেছো তুমি? এসব কথা বলে পরীকন্যা সেখান থেকে চলে যায়। আর পরীকন্যার এমন আচরণ দেখে তো রানীপুরী ভীষণ চিন্তায় পড়ে যায়। সে হতভম্ব হয়ে সেখানেই দাঁড়িয়ে থাকে।
এভাবেই বেশ কিছুদিন কাটতে থাকে। একদিন পরিকন্যা বলতে থাকে, কতদিন হয়ে গেল, আমি তো ওই গ্রামটাতে যাচ্ছি না। না, এভাবে আর দেরি করা ঠিক না। আমি ওই গ্রামটাতে যাবই যাব। ইস, কি সুন্দর গ্রামটা! একদম ছবির মতো দৃশ্য। ওই গ্রামটা যে আমার চোখের সামনে সব সময় ঘুরঘুর করে। না, আর দেরি করা ঠিক হবে না। আমাকে যে এক্ষুনি ওই গ্রামে যেতে হবে। এসব কথা বলে পরিকন্যা পরিরাজ্য থেকে রওনা দেয় আর সেই গ্রামে গিয়ে পৌঁছে যায়। পরিকন্যা যখন সে গ্রামের উপর দিয়ে ঘুরছিল, হঠাৎই সে একটি ফুল বাগান দেখতে পায়। ও মা, ফুল বাগানটা কত সুন্দর! এরকম বাগান তো আমি আগে কখনোই দেখিনি। এই ফুল বাগানটা দেখে তো আমার চোখ একদম জুড়িয়ে গেল। তাছাড়া এই ফুল বাগানটা তো পরিরাজ্যের থেকেও অনেক বেশি সুন্দর। ইচ্ছে করছে এই সব ফুলগুলোকে তুলে আমি আমার হাতে নিই আর ফুলগুলো আমার চারপাশে ছড়িয়ে ছিটিয়ে রাখি। এসব কথা বলে পরিকন্যা সেই ফুল বাগানের উপর দিয়ে লাফালাফি এবং ছোটাছুটি করতে থাকে এবং সে সমস্ত ফুলগুলোকে নষ্ট করতে থাকে। আর তখনই সেখানে ফুল বাগানের মালিক বাঘিনী এসে এসব দৃশ্য দেখে তো ভীষণ অবাক হয়ে যায় আর বলে, হায় হায়, তুমি আবার আমার এ কি সর্বনাশ করছো বলো তো? কি করছো নাকি? তোমার যদি ফুলগুলোকে অতই ভালো লেগে থাকে তাহলে তুমি এখান থেকে ফুল নিতে পারতে। অযথাই আমার এত সুন্দর বাগানটাকে তুমি কেন নষ্ট করছো বলো তো? তুমি কি জানো এই বাগানের উপর নির্ভর করে আমার দিন চলে? তাহলে কেন এমনটা করছো বলো তো? কি, তোর এত বড় সাহস? তুই কিনা পরিকন্যার কাজে বাধা দিচ্ছিস? তবে তো আজ তোর নিস্তার নেই, অসভ্য বাঘিনী কোথাকার! এসব কথা বলে পরিকন্যা রেগে মেগে আগুন হয়ে বাঘিনীকে একটি বানর বানিয়ে দেয়। ঠিক তখনই সে পথ দিয়ে এক ভৈরবীমা যাচ্ছিল আর এসব দৃশ্য দেখে তো ভৈরবীমা দাঁড়িয়ে যায় আর বলতে থাকে, একে কি পরিকন্যা, এসব আবার তুই কি করছিসটা কি? তুই এই বাঘিনীকে এভাবে কেন বানর বানিয়ে দিলি বলতো? আমি তো নিজের চোখেই সবটা দেখলাম নাকি? হ্যাঁ হ্যাঁ, আপনি কি এমন দেখেছেন? হ্যাঁ, কি দেখেছেন দেখি? আমাকে আপনি একদম কোনো রকম জ্ঞান দিতে আসবেন না, এই আমি বলে দিলাম। ভৈরবী মা হয়েছে বলে একদম কাজ হয়ে গেছে। আপনি ভৈরবী মা হয়েছেন তাতে কি হয়েছে? হ্যাঁ, ভুলে যাবেন না, আপনি ভৈরবী মা হলেও আমি হলাম পরিকন্যা। কি পরিকন্যা, তুই কিনা এত অহংকারী? তুই এতগুলো অন্যায় করার পরেও গায়ের জোর দেখিয়ে কথা বলছিস? নিজের ক্ষমতার বলে কিনা এতগুলো কথা তুই আমাকে শোনাতে পারলি? না, আমি তো এসব অন্যায় কিছুতেই মেনে নেব না। আমি তো তোকে এই অন্যায়ের শাস্তি দেবই দেব। এসব কথা বলে ভৈরবী মা পরিকন্যাকে বন্দি করে রাখে আর বাঘিনীকে বানর দশা থেকে মুক্ত করে দেয়। কি ব্যাপারটা কি? একটা রাত পেরিয়ে গেল, রাত পেরিয়ে আবার বড় হয়ে এলো। আমার মেয়েটা যে কোথায় আছে আমি তো এসবের কোনো কিছুই জানি না। না, এভাবে আর অপেক্ষা করা একদম ঠিক হচ্ছে না। এবার আমাকে দেখতেই হবে আমার মেয়েটা কোথায় আছে। এরপর রানীপুরী মায়া দর্পণের কাছে যায় আর মায়া দর্পণে দেখতে পায় যে পরিকন্যা ভৈরবী মায়ের কাছে বন্দি আছে। এরপর রানীপুরী আর এক মুহূর্ত দেরি না করে সেখান থেকে ভৈরবী মায়ের কাছে চলে যায়। তুমি এসেছো মা, এসেছো তুমি। তুমি দয়া করে আমাকে মুক্ত করো মা। আমি আর কখনো এমন অন্যায় কাজ করব না, কখনো আমার ক্ষমতার অপব্যবহার করব না মা। মুক্ত করো আমাকে, এখান থেকে নিয়ে যাও। ভৈরবী মা, আমার ভুল হয়ে গেছে, আমি আর কখনো এমন অন্যায় কাজ করব না, আমাকে ছেড়ে দিন। ভৈরবী মা, আমার মেয়েটা যে তার ভুল বুঝতে পেরেছে, আপনি দয়া করে ওকে ক্ষমা করে দিন। আমি আপনাকে কথা দিচ্ছি, এখন থেকে আমি আমার মেয়ে পরিকন্যাকে যথেষ্ট শাসনে রাখবো। ওকে আর কখনো কোনো অন্যায় করার সুযোগ দেব না। রানীপরীর এসব কথা শুনে খুশি হয়ে ভৈরবী মা রানীপরীর মেয়ে পরিকন্যাকে মুক্ত করে দেয়। এরপর পরীরানী তার মেয়ে পরিকন্যাকে নিয়ে পরিরাজ্যে চলে যায়। তারপর থেকে রানীপরী তার মেয়েকে সবসময় শাসন করত এবং সব সময় আগলে রাখত আর তাকে পরিরাজ্যের সকল শিক্ষা দীক্ষায় শিক্ষিত করে তোলে।
কোনো এক প্রান্তে সুন্দর একটি বন ছিল। বনের মাঝে ছোট্ট একটা সুন্দর পুকুর ছিল। সেই পুকুরে প্রচুর মাছ দেখা যেত, কিন্তু বনের অন্য প্রাণীরা সেই পুকুরে নামতে না পারায় মাছগুলো আর খেতে পারতো না। কিন্তু ওই পুকুরে একটা বক এসে মাছ ধরে ধরে খেত। এটা দেখে অন্য সব প্রাণীরা খুব আফসোস করত। সেই বনে একটা চালাক শিয়াল থাকতো। বেইমানি করে হোক, প্রতারণা করে হোক, আর চুরি করেই বা হোক, শিয়ালটি এইভাবেই খাবার জোগাড় করত। একদিন শিয়াল খাবারের খোঁজে গুটি গুটি পায়ে হাঁটছিল। ও বাবা, কদিন থেকে তো চুরি চামারি করে বেশ ভালোই খেলাম। আজকে যদি আমি না খাই তবে তো আজকে আমি আর প্রাণেই বাঁচতে পারবো না। আমার মরণ যে নিশ্চিত। ও বাবা, জীবনটাই বেদনার। এভাবে শিয়াল হাঁটতে হাঁটতে সেই পুকুরের পাশে গিয়ে দাঁড়ায়। ওরে, এ তো দেখছি কত সুন্দর সুন্দর মাছ রে। আজকে মনে হচ্ছে আর না খেয়ে থাকতে হবে না। আমি ধরবো আর কপাকপ গিলবো। এরপর শিয়াল সেই মাছগুলোকে ধরার অনেক চেষ্টা করলো, কিন্তু সে কিছুতেই হাতে নাগালেই পেল না। সে যখন হতাশ হয়ে পুকুরের পাড়ে বসেছিল, তখন সে দেখলো একটা বক পুকুরে নেমে মাছ খাচ্ছে। আর চোখের হ্যাঁ হ্যাঁ, বলো তোমার কি হয়েছে। আর শোনো, আমাকে বগা বলবে না, বুঝেছো তো? আমাকে তুমি বকরাজ বলবে। এবার বলো কি হয়েছে। আচ্ছা আচ্ছা, এইদিকে একটু শোনো তো। হ্যাঁ হ্যাঁ, আমার খেয়ে কাজ নেই তো। আমি তোমার কাছে যাব, আর তুমি আমাকে ধরে খেয়ে নেবে। তোমাকে যে আমি হাড়ে হাড়ে চিনি। আরে আরে না ভাই না, তুমি যে ভুল ভাবছো। তো তো আবার কি হয়েছে শুনি। তুমি কি জানো, 3 দিন থেকে আমি কিচ্ছুটি খাইনি। তো তো কি হয়েছে? এখন আমি কি করব শুনি। ওই মাছটা কি তুমি আমাকে একটু দিবে? ও আচ্ছা আচ্ছা, এই কথা। এই নাও মাছ। বকটি মাছ ধরে ধরে শিয়ালের দিকে ছুঁড়ে মারলো। এভাবে শিয়ালটি বেশ কিছু মাছ খেলো। আহ, মাছগুলো খেতে তো দেখছি দারুণ মজা। বেশ দারুণ। আচ্ছা বক ভাই, আমি তোমাকে একটা কথা বলি। এক্ষুনি বলো। তাহলে শোনো, তুমি তো সবার অনেক উপকার করো, তাই না? এই যেমন আজকে আমার একটা উপকার করলে, তবে তুমি যদি আমার আরেকটা উপকার। না না, থাক। আরে আরে ভাই, তুমি আমাকে বলো তো, আমি না তোমার প্রতিবেশী? হ্যাঁ হ্যাঁ, তা তো বটেই। আমি পাশের এক জঙ্গলে বাঁশঝোপের গুহার ভেতরে থাকতাম। ওইখানে একটা বাঘ ছিল, বুঝেছো তো? সে পাজি বাঘটা সবসময় আমার উপর হুকুম চালাতো। হুকুম করলে আবার হলো নাকি? তুমি তো ভাই দেখছি চালাক হলেও খুবই বোকা। তোমাকে হুকুম করতো আর তুমি কিনা বোকারামের মতো তা শুনতে। তুমি এর প্রতিবাদ করনি? তাকে আর বলতে। তাছাড়া ওই বাঘকে সবাই আমাদের বনের সর্দার বলে মানতো, আর আমি যদি তাকে সর্দার বলে না মানি, তবে তো সে আমাকে মেরে ফেলতো, বলো। হ্যাঁ, বজ্জাত বাঘ কোথাকার। ওর গায়ে অত শক্তি আছে বলেই তো আমাদের ওপর হুকুম চালায়। তুমি না এলে হয়তো বা আমি এতক্ষণে মরেই যেতাম। বক তখনই তাকে থামিয়ে দিয়ে বলল, থাক থাক, ও কথা তুমি ভুলেও মুখে এনো না ভাই। তোমার এই বক ভয় থাকতে তোমার কোনো ক্ষতি হবে না। ওই জন্যই তো তুমি আমার ভাই। তুমি আছো বলেই তো আমি বেঁচে আছি। বাবা, তুমি একটু বেশি পকড় পকড় করো, থামো তো। আর হ্যাঁ, এসো এসো আমার সাথে। এই বলে বকটি উড়ে গেল, আর শিয়ালও তার পিছন পিছন গেল। তারা একটা জঙ্গলের গর্তের সামনে এসে থামলো। এই যে দেখো, এই গুহাটি সুন্দর না? এই গুহাতে একদল শিয়াল থাকতো, তবে তারা এখন আর থাকে না। আসলে অনেকদিন থেকে তাদের কোনো খোঁজ খবর না থাকায় এই গর্তটা এভাবেই পড়ে আছে। থেকে বরং তুমি এখানেই থেকো, আর তোমার যদি কোনো সমস্যা হয় তাহলে তুমি আমাকে ডেকো, আমি ছুটতে চলে আসবো। এই বকটা তো দেখছি ভারী বোকা। দাঁড়াও বেটা দাঁড়াও, আর একটুখানি সবুর করো। এভাবে দিন কাটছিল। বক প্রতিদিন এক এক জায়গা থেকে এক এক ধরনের মাছ এনে শিয়ালকে দিত, আর এতে শিয়াল পণ্ডিত বেশ মজা করে সে মাছগুলো খেত। শিয়ালটি দিন দিন বেশ অলস হয়ে যেতে থাকলো। সে এখন আর খাবারের সন্ধানে যেত না। সে রোজ রোজ একরকমের খাবার খেতে খেতে ভীষণ বিরক্ত হয়ে পড়লো। উফ বাবা, এভাবে তো আমি আর পারছি না। এভাবে এক খাবার রোজ রোজ আমি কি করে খাই? এটা কি কোনো জীবন? উফ, আমি যে আর পারছি না। ইস, যদি একটা বড় সড়ো কোনো পাখির মাংস খেতে পারতাম তাহলে কতই না মজা হতো। আমি শুনেছি বকের মাংস নাকি অনেক টেস্টি হয়, তবে ওই বেটা বককে আমার যে আর কোনো দরকার নেই। আমার খুব ক্ষুধা পেয়েছে, তাই না? তুমি এখানেই দাঁড়াও, আমি তোমার জন্য মাছ নিয়ে আসছি। আরে বক ভাই, দাঁড়াও দাঁড়াও, যাচ্ছ কোথায়? একটু দাঁড়িয়ে যাও, তোমাকে আর কোনো কিছু আনতে হবে না।
কেন কেন, আবার কি হলো? আসলে এতদিনে তুমি আমার জন্য অনেক কিছু করেছো, আর ঋণের বোঝা বাড়াতে চাই না। আসলে আমি তোমার প্রতি অনেক কৃতজ্ঞ। আরে আরে, এসব তুমি কি বলছো বলো তো? ও কিছু নয়। আমি যদি তোমার কিছু উপকার করে দিতে পারতাম তাহলে বেশ ধন্য হতাম। আমার জন্য তোমাকে আর কোনো কিছু করতে হবে না, তুমি বরং নিজের চিন্তা করো। তাহলে ভাই শিয়াল, তুমি থাকো, এই আমি গেলাম। আরে আরে, তুমি যাবে মানে? তুমি আমার জন্য এত কিছু করলে, আমার কত উপকার করলে, আর আমি কিনা তোমার সাথে সামান্য কোলাকুলিটুকুও করব না? তা কি কখনো হয়? তোমার সঙ্গে কিনা আমি কোলাকুলি করব? হ্যাঁ হ্যাঁ, তা নয় তো আবার কি? আমি তোমার কাছে গেলে তুমি আবার আমাকে খেয়ে নেবে না তো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে থাক। তুমি যখন আমাকে বন্ধুই মনে করো না, তখন আর তোমাকে আমার সঙ্গে কোলাকুলি করতে হবে না। তুমি বরং যাও যাও, চলে যাও। না না শিয়াল ভাই, তুমি দয়া করে আমাকে ভুল বুঝো না, আমি তোমার সঙ্গে কোলাকুলি করব। সে কি, তুমি সত্যি বলছো? তাহলে এক্ষুনি এসো, আমি তোমাকে কিচ্ছুটি করব না। বকটি বিশ্বাস করে শিয়ালের কাছে গেল। শিয়াল ধরে বককে দিল এক কামড়। আহ আহ, শিয়াল ভাই, আমার যে বড্ড লাগছে, তুমি আমাকে মেরো না, ছেড়ে দাও আমাকে। আমি এক্ষুনি এখান থেকে চলে যাব, আমাকে তুমি দয়া করে ছেড়ে দাও। উপকার যখন করেছিলে, তাহলে এত আতিক্ষেতা দেখিয়ে আমার সঙ্গে কোলাকুলি করার কি দরকার ছিল তোর, হ্যাঁ? এবার বোঝ, বোঝ কত ধানে কত চাল। শিয়াল বককে খেয়ে খুশি মনে হাঁটতে হাঁটতে চলে যেতে লাগলো। আজকে যা খাবার খেলাম না, তার উপর আবার বকের মাংস। তারপর সে আবারও বনের মধ্যে হাঁটতে হাঁটতে, তারপর সে হঠাৎ চলতে চলতে বাঘের আওয়াজ শুনতে পেল। এই রে, এটা তো মনে হচ্ছে বাঘের ডাক। এবার তবে আমার কি হবে? বেটা শিয়াল, দেখে তো মনে হচ্ছে তুই বেশ আনন্দে আছিস। এত তাড়াতাড়ি তোর ওস্তাদকে ভুলে গেলি? আমাকে তো বোকা বানিয়ে খুব সাধু সেজেছিলি, এবার তুই কোথায় যাবি? মানে মামা, আসলে আমার তো ভুল হয়ে গেছে। আমাকে তুমি দয়া করে ক্ষমা করে দাও। ভুল তো আমি করেছি, তোকে ছেড়ে দিয়ে। তোর মতো আরো কটা বদমাশ শিয়াল থাকতো ওই তো ওই দিকের গর্তে, আমার খাবারও যে তারা চুরি করে খেত। তবে আমি এখন আর তোকে কোনো দয়া করব না। এসব কথা বলে বাঘটি শিয়ালের দিকে এগোতে লাগলো। বাবারে, কি যে করি, কি যে করি! পালানো ছাড়া তো মনে হচ্ছে আর কোনো উপায় নেই। ওরে বাবারে, চাচা, আপন প্রাণ বাঁচা! শিয়ালটি বাঘের সাথে দৌড়ে আর পারল না। শেষমেশে বাঘটি শিয়ালটিকে ধরেই ফেললো। তারপর বাঘটি ধূর্ত শিয়ালটিকে খেয়েই ফেললো। ধূর্ত শিয়াল, আমার সঙ্গে অনেক চালাকি করেছিলি, তবে আর না। এই বলে বাঘটি বনের পথে রওনা হলো। এক জঙ্গলে বাস করত এক হাঁস দম্পতি, আর ওই জঙ্গলে বাস করত বল্টু নামের এক দুষ্ট শেয়াল। বল্টু শেয়াল প্রতিদিন ওই হাঁস দম্পতিকে ধরার জন্য চেষ্টা করত, কিন্তু হাঁস দম্পতিও ভীষণ চালাক ছিল, তাই বল্টু শেয়াল ওদেরকে ধরতেই পারে না। একদিন হাঁস দম্পতি নদীতে নেমে শিকার ধরছিল। তখন হাঁসা হাসিকে বলল, গিন্নি, ও গিন্নি, এভাবে আর কতদিন বলো? কেন, কি হলো গো? কি হয়েছে সেটা তুমি জানো না বুঝি? আমাদের যে সন্তান নেই, সন্তান ছাড়া ভবিষ্যৎ কেমন হবে বলো? কে তোমাকে মা আর আমাকে বাবা বলে ডাকবে বলো? সে খেয়াল কি আছে তোমার? আমি তো অনেক দিন থেকেই চেষ্টা করছি, কিন্তু ডিম না দিলে বাচ্চা হবে কি করে বলো? আমি কি চেষ্টা কম করছি? হয়েছে হয়েছে, তুমি কত চেষ্টা করো সে আমার জানা আছে। চলো চলো, এখন বাসায় ফিরে যাই। ওই দুষ্ট পাজি শিয়ালটা আবার আশেপাশে কোথাও লুকিয়ে আছে নাকি কে জানে। সন্ধ্যার আগেই বাসায় ফিরতে হবে। এই বলে হাসা আর হাসি সেদিনের মতো বাসায় চলে গেল। এদিকে পাজি শিয়ালটা হাসাহাসির খোঁজে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে। উফ, কয়দিন থেকে আমি ওই পাজি হাসার হাসিকে খুঁজে বেড়াচ্ছি, পুরো জঙ্গল খুঁজেও পাচ্ছি না।
কোথায় যে ওরা লুকিয়ে পড়েছে কে জানে। আগে তাও একটু একটু দেখা যেত, কিন্তু এখন তো দেখাই যাচ্ছে না। অনেকবার ওদের আক্রমণ করেও ধরতে পারিনি। কি যে করি, তবে যে করেই হোক ওদেরকে আমার খুঁজে বের করতেই হবে। এভাবেই সেই দিনটি কেটে গেল। পরদিন সকাল হতেই হাসি একটি ডিম দিল। ওগো শুনেছো, খোদা মনে হয় এতদিনে আমাদের ওপর মুখ তুলে তাকিয়েছেন। দেখেছো আমি কত সুন্দর একটা ডিম দিয়েছি। হ্যাঁ হাসি, সেটাই তো দেখতে পাচ্ছি। যাই হোক, এতদিন পর একটা খুশি সংবাদ নিয়ে আসলে। শোনো, আজকে থেকে তোমাকে আর শিকার ধরতে যেতে হবে না, তুমি বাসাতেই থাকবে আর ডিমটা পাহারা দিবে। আমি একাই গিয়ে শিকার ধরে নিয়ে আসবো। যদি ওই পাজি শিয়াল এই ডিমটা দেখে ফেলে তাহলে কিন্তু বিপদ হয়ে যাবে, বুঝেছো? আচ্ছা আচ্ছা ঠিক আছে, সাবধানে যেও। তুমি আবার ওই শিয়ালটাকে ধরা দিও না। তা নিয়ে তোমায় চিন্তা করতে হবে না হাসি, আমি নিজের খেয়াল নিজেই রাখতে পারবো। তুমি তোমার খেয়াল রেখো আর ডিমটাকে দেখে রেখো, যে কোনো সময় ওই পাজি শিয়ালটা আবার চলে আসতে পারে। এদিকে গাছের আড়ালে লুকিয়ে দুষ্টু পাজি শিয়াল হাসাহাসির সমস্ত কথা শুনে ফেললো। ও, তাহলে তোরা এখানে, আর আমি পুরো জঙ্গল তোদের খুঁজে বেড়াচ্ছি। বাহ, হাসিটা তো দেখছি ডিমও দেওয়া শুরু করেছে। বাহ, তাহলে তোদের আর আমি বিরক্ত করব না। এখন তোদের যখন ছানা হবে, ওই ছানা সমেত তোদেরকে আমি কচকচ করে গিলে ফেলবো। কচি ছানার মাংস বলে কথা। এই বলে দুষ্টু শিয়াল সেখান থেকে চলে গেল। উফ, সেই কখন থেকে মাছ ধরার চেষ্টা করছে, কিন্তু এখন পর্যন্ত একটা মাছও ধরতে পারলাম না। মাছ ধরতে না পারলে আমি বা কি খাবো, আর হাসির জন্য বা কি নিয়ে যাব। দেখি আরেকটু চেষ্টা করে কোনো মাছ টাছ পাই কিনা। ওগো, তোমার এখন আসার সময় হলো। আমি তোমার জন্য কত চিন্তা করছি। ওই পাজি শিয়ালটা তোমার কোনো ক্ষতি করেনি তো? না না হাসি, আমি একদম ঠিক আছি। ওই পাজি শিয়াল আমাকে দেখেইনি। কিন্তু হাসি, তোমার সবকিছু ঠিক আছে তো? ওই পাজি শিয়াল কি এখানে এসেছিল? না গো, কেউ আসেনি। সারাদিন থেকে আমি ডিমটাই পাহারা দিয়েছি। এভাবেই বেশ কিছুদিন কেটে গেল। হাসি আরো বেশ কয়েকটা ডিম দিল। একদিন হাসি তার ডিমগুলো নিয়ে তা দিতে বসলো। হাসি, ডিমগুলো ভালো করে তা দিও, আমি নদীতে যাচ্ছি শিকার ধরতে। তুমি নিজের খেয়াল রেখো। আচ্ছা ঠিক আছে, তুমি সাবধানে যেও আর সন্ধ্যার আগে বাসায় ফিরে এসো। আজও দুষ্টু পাজি শিয়াল ঝোপের আড়াল থেকে হাসাহাসির সমস্ত কথা শুনে ফেললো। আরে বাহ, হাসি তো দেখছি ডিমে তা দিতে বসেছে। আর কিছুদিনের মধ্যে ওই ডিমগুলো থেকে বাচ্চা হবে, আর আমি তখন বাচ্চা সমেত ওই হাসাহাসিকে মজা করে খাবো। কচি ছানা বলে কথা, কতদিন থেকে যে খাই না। এই বলে শেয়াল সেখান থেকে চলে গেল। এভাবেই আরো বেশ কিছুদিন কেটে গেল। একদিন হাঁসের ডিম ফুটে 5টি ছানা বের হলো। ওগো দেখছো, আমাদের ছানাগুলো কত সুন্দর হয়েছে। হ্যাঁ হ্যাঁ হাসি, সত্যি আমাদের ছানাগুলো কত সুন্দর হয়েছে। কি যে আনন্দ হচ্ছে, এতদিন পর আমি বাবা হতে পারলাম। চলো চলো, এক কাজ করি, তাড়াতাড়ি ছানাগুলোকে নিয়ে আমরা নদীতে চলে যাই, নদী থেকে ওদেরকে কিছু খাইয়ে আনি। হ্যাঁ হ্যাঁ চলো, তাই করি। এদিকে দুষ্টু পাজি শিয়ালটা জঙ্গলের ভেতরে খাবারের খোঁজ করছিল। উফ, সকাল থেকে এতক্ষণ ধরে বসে আছি, কিন্তু একটা শিকারও পেলাম না। ক্ষুধার জ্বালায় এদিকে আবার পেটটা চোচো করছে। কি যে করি, আর হাঁটতেই পারছি না। এইসব ভাবতে ভাবতে হঠাৎ করে শিয়ালের মনে পড়ে গেল হাসা আর হাসির কথা। আরে আরে, আমি তো ভুলেই গিয়েছিলাম ওই হাসা আর হাসির কথা। অনেকদিন আগে তো ডিমে তা দিতে বসেছিল। মনে হচ্ছে এতদিনে হাসা হাসির ছানা ডিম থেকে বেরিয়েছে। যাই যাই, ওই কচি ছানাগুলো খেয়ে আসি। এরপর শিয়াল চলে গেল হাসা ও হাসির বাসায়।
সেখানে গিয়ে দেখলো হাসা আর হাসি নেই এবং তাদের ছানাও নেই। আরে আরে, এটা কি হলো? আমি তো অনেক দেরি করে ফেলেছি। হাসাহাসি তো ওদের ছানা ফুটিয়ে এখান থেকে চলে গেছে। এটা কোনো কথা হলো? তবে আমি এত সহজে হাল ছাড়ছি না। ওরা এই জঙ্গল ছেড়ে কোথায় যাবে? নিশ্চয় এই জঙ্গলের কোথাও না কোথাও ওরা লুকিয়ে আছে। ওদেরকে আমায় খুঁজে বের করতেই হবে। এরপর দুষ্টু পাজি শিয়াল হাসাহাসি ও তাদের ছানাদের খুঁজতে লাগলো। আরে, ওই তো হাসাহাসি ওদের ছানাকে নিয়ে নদীর পানিতে সাঁতার কাটছে। না, এখন ওদেরকে দেখা দেওয়া যাবে না। যে এই না সাঁতার কেটে উপরে উঠে আসবে, তখন হঠাৎ করে ওদের আক্রমণ করে ওদেরকে ধরে মেরে ফেলতে হবে। তারপরেই কচকচ করে চিবিয়ে খাবো। হে হে হে। এখন একটা ঝোপের আড়ালে লুকিয়ে পড়ি। এই বলে শেয়াল ঝোপের আড়ালে লুকিয়ে পড়লো। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয় শিয়াল কি পারবে হাসাহাসি ও তাদের ছানাদের খুঁজে বের করতে? তা যদি তোমরা জানতে চাও তাহলে বোকা শিয়াল ও চালাক হাঁসের দ্বিতীয় পর্বটা দেখতে ভুলো না।